নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের তৃণমূলের ব্যাপারে আরএসএস তার অবস্থান পাল্টাতে চলেছে, তেমনই ইঙ্গিত, তেমনই সংবাদ। আজকে সেই বিষয় নিয়ে নির্দিষ্ট একটি প্রতিবেদন আপনাদের সামনে পেশ করতে এসেছি। বিজয়া দশমী 2রা অক্টোবর, সেদিনই আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার শতবর্ষে পা দিচ্ছে। ফলত ব্যাপক প্রস্তুতি সারা ভারতবর্ষ জুড়ে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন চলছে যোধপুরে তার সমন্বয় বৈঠক। গত বছর 2024-এ কেরলের পাল্লাকোডে এই সমন্বয় বৈঠক হয়েছিল। তার পরবর্তীতে এই সময় চলছে 3 দিনের প্রস্তুতি সমন্বয় বৈঠক। কিসের জন্য সমন্বয় বৈঠক? আরএসএসের নিজস্ব আভ্যন্তরীণ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি অনেক কিছু আছে, আমি সেই বিষয়ে যাব না। কিন্তু রাজনৈতিক বিষয়ে আরএসএসের অবস্থান নিয়েই কিন্তু বেসিক্যালি বিজেপি চলে। যারা ভাবের ঘরে অস্বীকার করে বলেন যে না, আরএসএস রাজনৈতিক দল সম্বন্ধে ইন্টারেস্টেড, তারা ভুল ভাবেন। ধরুন জেপি নাড্ডা, যিনি বসে আছেন সর্বভারতীয় বিজেপির নেতৃত্বে, তাঁর প্লেসমেন্টটাই কিন্তু আরএসএস অনুমোদিত এবং আরএসএস নির্ধারিত। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারেও শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির যে সভাপতি হয়েছেন, আরএসএস পরিষ্কারভাবে সংঘর তরফ থেকে পরিষ্কারভাবে শ্রমিক ভট্টাচার্যকে প্লেস করা হয়েছে। রাজ্য বিজেপি যিনি অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, তাঁরও প্লেসমেন্ট কিন্তু আরএসএস অনুমোদিত এবং আরএসএস নির্দিষ্ট। ফলত যারা ভাবের ঘরে চুরি করে মাঝে মাঝে বলার চেষ্টা করেন না যে আরএসএস রাজনীতির ব্যাপারে মাথা ঘামান, না, সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আরএসএসের নিজস্ব চিন্তা আছে, নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব ভাবনা আছে, নিজস্ব গতিবিধি আছে, কার্যক্রম আছে। তারা বিজেপির সমালোচনা করেন, নরেন্দ্র মোদীর সমালোচনা করেন, ভারত সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করেন, সেটা তাদের কার্যক্রমের মধ্যে থাকে। কিন্তু পরিষ্কারভাবে বিজেপি কিভাবে চলবে, কোন পথে চলবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে কে বসবেন, পরবর্তী নরেন্দ্র মোদীর পর কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, যোগী আদিত্যনাথ হবেন না অমিত শাহ হবেন না তৃতীয় কোনো ব্যক্তি হবেন, প্র্যাকটিক্যালি সংঘ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। যারা মাঝে মধ্যে বলার চেষ্টা করেন তারা ভুল বলেন, তারা ভাবের ঘরে চুরি করার চেষ্টা করেন এবং তারা পরিষ্কারভাবে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের কথাবার্তা বলেন। এবং সত্যি কথা বলতে এই পশ্চিমবঙ্গের ব্যাপারে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থানটা কী হবে, কতটা সিপিএম বিরোধিতা থাকবে, কতটা তৃণমূল বিরোধিতা থাকবে, কতটা মার্কসিজমের বিরোধিতা থাকবে, কতটা দক্ষিণপন্থী দলের ব্যাপারে বিরোধিতা থাকবে, এ ব্যাপারে স্পষ্ট তাদের নিজস্ব কিছু অবস্থান আছে এবং সেই অবস্থানগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা হয় না, আভ্যন্তরীণ আলোচনা হয় এবং সেই আভ্যন্তরীণ আলোচনার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা দল তার কার্যক্রমকে ঠিক করে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বারবার যে অভিযোগটা উঠেছে পশ্চিমবঙ্গের ব্যাপারে, বামপন্থীদের ব্যাপারে বিজেপি যতটা সক্রিয়ভাবে বিরোধী, ততটা কি তৃণমূলের বিরুদ্ধে বিরোধী? যে আলোচনাটা বারবার রাজনৈতিক প্রসঙ্গে বারবার উঠে আসে যে সেটিংয়ের রাজনীতি, অর্থাৎ নাগপুরের সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি, এই ভারতবর্ষের বিজেপির যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাতে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে বামপন্থীদের চূড়ান্তভাবে বিরোধিতা করা এবং তৃণমূলের ব্যাপারে একটু নরম অবস্থান নেওয়া, এটা জনমানুষে প্রতিষ্ঠিত একটা বিষয়। ফলত এটাকে অস্বীকার করে তো লাভ নেই, যেটা বাস্তব সেটাকে নিয়ে আমি আজকে এই প্রতিবেদন আলোচনা করছি। প্রথমত বলা দরকার, যোধপুরে যে সমন্বয় বৈঠকটা হচ্ছে সেই বৈঠকে উপস্থিত থাকছেন জেপি নাড্ডা, কেন্দ্রীয় বিজেপির মানে সর্বভারতীয় বিজেপির যিনি সভাপতি, এবং সেখানে পশ্চিমবঙ্গের বিষয়েও আলোচনা হওয়ার কথা আছে। এবং অবশ্যই সর্বভারতীয় বিজেপি যিনি সভাপতি জেপি নাড্ডা, তিনি একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং একই সঙ্গে তিনি সর্বভারতীয় বিজেপির সভাপতি। ফলত সেই সভাপতির পদে নতুন পরিবর্তন আসবেন, নতুন কেউ আসবেন। 3টে নাম নিয়ে আলোচনা চলছে। ধর্মেন্দ্র প্রধান যিনি উড়িষ্যা থেকে আসছেন, দেবেন্দ্র ফডনবিস যিনি মহারাষ্ট্র থেকে আসছেন, এবং অবশ্যই গুজরাতের মন্ত্রী পুরুষোত্তম রূপালা। এই 3 জনের মধ্যে কেউ একজন সর্বভারতীয় বিজেপির পরবর্তী সভাপতি হতে পারেন। বিহারের নির্বাচন সামনে, 22শে নভেম্বর 2025 বিহারে, তার মধ্যে বিহারের নির্বাচন সম্পন্ন করতে হবে এবং সেই নির্বাচন সম্পন্ন করতে গেলে তার আগে সর্বভারতীয় বিজেপির সভাপতি নির্বাচন একটা কার্যক্রম থাকে, অর্থাৎ সরাসরি কোনোভাবে অ্যানাউন্সমেন্ট হয় না, সেখানে নমিনেশন হয় এবং শেষ পর্যন্ত সংখ্যাধিক্য ভোটে, যদিও পূর্ব নির্ধারিত থাকে, কিন্তু সর্বভারতীয় বিজেপির সভাপতির দায়িত্ব কেউ একজন নেন। তিনি দেবেন্দ্র ফডনবিস হন, তিনি ধর্মেন্দ্র প্রধান হন, তিনি পুরুষোত্তম রূপালা হন, যিনিই হন না কেন, সেই প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। প্রশ্ন হলো, বিহার নির্বাচনের আগে কি সর্বভারতীয় বিজেপির সভাপতি নির্বাচিত হবেন, নাকি 22শে নভেম্বর এবছর 2025 বিহারে নির্বাচন হয়ে গেলে তার পরবর্তীতে ডিসেম্বর মাসে নতুন বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সর্বভারতীয় বিজেপির সভাপতি নির্বাচিত হবেন? সেটা সিদ্ধান্তটা প্র্যাকটিক্যালি এর মধ্যেই হয়ে যাবে। এতদিন ধরে
ধরুন 2024-এ লোকসভা নির্বাচন হয়ে গেছেন, জেপি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। একই ব্যক্তি দুটো পদ হোল্ড করবেন না। যেভাবে অমিত শাহ যখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তার আগে সর্বভারতীয় বিজেপির সভাপতি ছিলেন, এবং যখন তিনি একদম মন্ত্রিসভায় চলে এলেন তারপরেই তিনি তার দায়িত্ব ছাড়লেন এবং সেই জায়গায় এলেন জেপি নাড্ডা। ফলত এটা একটা প্রসেসের সিস্টেম, ফলে সেই সিস্টেমের মধ্যে দিয়ে দাঁড়িয়ে জেপি নাড্ডা সরে যাওয়ার কথা 2024-এ, কিন্তু 2024-এর পর 2025 প্র্যাকটিক্যালি শেষ হতে চলল। বিহার নির্বাচনটা ক্রস করে নতুন সভাপতি হবে না বিহার নির্বাচনের আগেই এই পুজোর মরশুমেই শেষ পর্যন্ত সর্বভারতীয় বিজেপির সভাপতি কে দায়িত্ব নেবেন সেটা সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তটা কিন্তু আরএসএসের অনুমতিক্রমে। আবারও বলছি, যারা এই কথাটা বলার চেষ্টা করেন না যে সংঘ কখনো দলের ব্যাপারে সরাসরি মাথা ঘামায় না, দলের সর্বোচ্চ ব্যক্তি, দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি রাজ্যে হোক কেন্দ্রে হোক সিদ্ধান্তটা কিন্তু আরএসএসই নেন, সংঘই নেয়। ফলত সংঘ যখন নেয় এক্ষেত্রেও তারাই নেবেন। এখন সেই সময়টা এতদিন লাগলো কেন? 2024-এ যে সময় নির্বাচন হয়েছে তারপরে 1 বছর চলে গেছে, এখনও হলো না কেন? তার মানে মতপার্থক্য ছিল, কিছু নির্দিষ্ট চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনা শেষ পর্যন্ত একটা ফাইনাল স্টেজে যাচ্ছেন। এর মধ্যে আপনারা দেখেছেন যে মোহন ভাগবতজি তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে এসে দেখা করেছেন, প্রচুর জল্পনা আলোচনা হয়েছিল যে কী আলোচনা হলো কেউই নির্দিষ্টভাবে সেটা জানে না। নিশ্চিতভাবে কিছু সিদ্ধান্ত সেখানে অনুমোদনের ব্যাপার ছিল। একটা কথা স্পষ্ট বলে রাখি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ব্যাপারে আরএসএসের অবস্থান বদলের বেশ কিছু ইঙ্গিত মিলেছে। কেন ইঙ্গিত মিলেছে আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন যে শর্মাবাবু আপনি আশাবাদী না? আমি আশাবাদী বলে নয়, সর্বভারতীয় সংবাদ সংস্থার যে খবরগুলো সম্প্রচারিত হয় সেখান থেকে সংগ্রহ করেই আপনাদের কাছে এই তথ্যটা দিচ্ছি যে পশ্চিমবঙ্গের ব্যাপারে বামপন্থীদের ব্যাপারে একটা সাংঘাতিক কঠিন অবস্থান আরএসএসের বরাবরই ছিল, এবং সেটা বিজেপির মধ্য দিয়ে সেটা রিফ্লেক্টেড হতো। তৃণমূলের ব্যাপারে একটু সহনশীলতার যে অ্যাটিচিউডটা ছিল, সেই সহনশীলতার অ্যাটিচিউডটা কি পরিবর্তন হচ্ছে? তেমনই ইঙ্গিত। কেন বলছি? 2025-এ আপনারা যদি দুটো ঘটনার কথা স্পেসিফিক্যালি আপনাদের কাছে বলি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে নিবিড় পর্যবেক্ষণ হচ্ছে ভোটার লিস্টে, এটা কিন্তু সংঘ অনুমোদিত ভারত সরকারের সিদ্ধান্ত। এরকম ভাবার কোনো কারণ নেই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা বসে নিজেরা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে কার্যক্রমটা করেছেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দীর্ঘদিনের একটা পরিকল্পনা। যেভাবে ধরুন এক দেশ এক ভোটের যে পরিকল্পনাটা, এই পরিকল্পনা কিন্তু সংঘ অনুমোদিত নির্ধারিত সিদ্ধান্ত নেওয়া, সর্বভারতীয় বিজেপি সেটাকে ইমপ্লিমেন্ট করতে চলেছে আগামী দিনে। ফলত পশ্চিমবঙ্গের ব্যাপারেও বামপন্থীদের ক্ষেত্রে যে অবস্থান, তৃণমূলের ক্ষেত্রে একটু অবস্থানের যে পরিবর্তন বা একটু অন্য ধরনের অবস্থান, এটা কিন্তু সংঘ অনুমোদিত অবস্থান। যারা এটা অস্বীকার করার চেষ্টা করেন তারা ভুল করেন। আমি আরও একটা তথ্য আপনাদের কাছে দিই যে সর্বভারতীয় বিজেপি তারা আরএসএসের অনুমোদন নিয়ে যেমন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেছেন, ঠিক একইভাবে দি ফরেনার্স মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসকে দিয়ে যে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 4 এপ্রিল যে গেজেট নোটিফিকেশনটা হয়েছিল, আমি আরেকবার কোট করছি আপনাদের কাছে, দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 4 এপ্রিল 2025 যে গেজেট নোটিফিকেশনটা হয়েছিল, এটাও সংঘর কাছ থেকে অনুমোদন নেওয়া একটা সিদ্ধান্ত। এটা ভাবার কোনো কারণ নেই যে সংঘ অনুমোদন দেয়নি অথচ এই কার্যক্রমটা হয়ে যাচ্ছে। পরিষ্কারভাবে পরিকল্পিত সিদ্ধান্ত নিয়েই কার্যক্রমগুলো হয়, এবং তারই পরবর্তীতে আপনারা দেখেছেন অতি সম্প্রতি যে ঘোষণাটা হয়েছে যে 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত যে টাইম স্পেন্ডটা ছিল সিএ এর ক্ষেত্রে, তার পরবর্তীতে 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত উদ্বাস্তু যারা আসবেন পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে, হিন্দু শরণার্থী, বুদ্ধিস্ট, অমুসলিম যারা শরণার্থী আসবেন, তাদের থাকার ব্যাপারে কোনো অসুবিধে নেই। এই যে সাম্প্রতিককালে যে ঘোষণাটা ভারত সরকারের তরফ থেকে হয়েছে, এটাও সংঘ নির্ধারিত সিদ্ধান্ত। ফলত সংঘ দল চালায় না, দলও সংঘ চালায় না, কিন্তু আবার সংঘর অনুমোদিত সিদ্ধান্তগুলোই কিন্তু দল বাস্তবায়িত করে, এটা স্পষ্ট করে বলে রাখা দরকার। এবার পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের ব্যাপারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলুন, এই দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 বলুন, এই সিদ্ধান্তগুলো কিন্তু 2026-এর নির্বাচনের আগে প্রচণ্ড গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের নিরিখে। এটা বলার অপেক্ষা রাখে না। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গের ব্যাপারে বাস্তবায়িত হলে সেখানে কিন্তু তৃণমূলের পক্ষে ভীষণ একটা বড় সংকট আসবে, এবং সেটা খুব স্বাভাবিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আজ থেকে 6 মাস আগেও বুঝতে পারেননি যে এই ধরনের একটা সিদ্ধান্ত আসতে চলেছে, কিন্তু সেই সিদ্ধান্তটা অনুমোদিত সিদ্ধান্ত।
এবার প্রশ্ন আসছে যে বামপন্থীদের কি এখনও সংঘ মনে করে না যে প্রধান শত্রু? হ্যাঁ, মনে করে, কিন্তু পাশাপাশি তৃণমূল থাকাটাও এই পশ্চিমবঙ্গের পক্ষে যে ক্রমাগত ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাচ্ছে, এটা গত বছর 2024-এর বাংলাদেশের জুলাই আগস্ট মাসের ঘটনাক্রমের পর আরও বেশি অনুভূত হয় সংঘের মধ্যে, এবং অবশ্যই সর্বভারতীয় বিজেপির মধ্যেও তার চিন্তাভাবনা শুরু হয়, এবং সেই চিন্তাভাবনার জায়গা থেকেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা দিয়েই বিহার এবং পশ্চিমবঙ্গ নির্বাচনে যেতে হবে। একটা জিনিস খুব ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের কাছে দিই। দেখুন, পশ্চিমবঙ্গের ব্যাপারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ইমপ্লিমেন্টেশনের সময় নিয়ে আমরা কয়েকদিন আগেই একটা তথ্য সংগ্রহ করেছিলাম, যেটা আপনাদের কাছে বলেছিলাম। এটা নভেম্বর মাসে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হতে চলেছে। আমরা যখন এই খবরটা সম্প্রচার করি, অনেকেই সেটা খুব গুরুত্ব দেননি বা বিশ্বাস করেননি, কিন্তু পরবর্তীকালে বাংলার সংবাদ মাধ্যম, প্রায় সমস্ত সংবাদ মাধ্যম সম্প্রচার করতে শুরু করলো যে পুজো গেলেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হবে। এটা আমরা খবরটা পেয়েছিলাম সর্বভারতীয় সংবাদ মাধ্যম, সংবাদ সংস্থা এবং তাদের সাংবাদিকদের কাছ থেকে, যে নভেম্বর মাসটাকে তারা আইডেন্টিফাই করছেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন যে বিহারের নির্বাচনটা কবে। বিহারের নির্বাচনটা অক্টোবরের শেষ থেকে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝির মধ্যে নির্বাচন শেষ হবে, এবং তারপরে ভোটের রেজাল্টটা 22শে নভেম্বরের আগে হবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে কবে সিদ্ধান্ত অনুমোদিত হয়, সিদ্ধান্ত ঘোষিত হয়? জুন মাসে। ভালো করে ভাবুন, জুন মাসের 25শে জুন ডিক্লেয়ার্ড হয় যে 1 জুলাই থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে হবে। তখন কিন্তু কেউ তার গুরুত্বটা বুঝতে পারেনি। এটা সংঘ অনুমোদিত সর্বভারতীয় বিজেপির নিজস্ব চিন্তাভাবনা অনুযায়ী শেষ পর্যন্ত এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, এই কথাটা অস্বীকার করে লাভ কি? যেটা বাস্তব সত্য স্বীকার করা উচিত, সেটাই বাস্তব ঘটনা। এবার 1 জুলাই থেকে হলো, 31শে জুলাইয়ের মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হলো। তারপরে 1 আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত তার রিভিউ অর্থাৎ সংশোধনের ব্যাপারে সময় দেওয়া হলো, এবং 1 সেপ্টেম্বর তার ফাইনাল ভোটার লিস্টটা একটা বেরোনোর সিদ্ধান্ত হলো। এবার ঘটনা হচ্ছে, এটা নিয়ে প্রচুর মামলা মোকদ্দমা, সুপ্রিম কোর্টে বাঁকা বাঁকা আইনজীবীরা দাঁড়ালেন, কিন্তু আলটিমেটলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে স্থগিত হলো না, বিহারে ইমপ্লিমেন্টেড হয়ে গেল। এবং সুপ্রিম কোর্টে 8 তারিখ তার শুনানি আছে। সুপ্রিম কোর্ট এটাকে কিন্তু অস্বীকার করছে না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটাকে কোনো অস্বীকার করার জায়গা নেই। তার কিছু কিছু সংশোধন, অক্সিলিয়ারি প্রমাণ হিসেবে আধারটাকে সঙ্গে সংযুক্ত করা, এইসব সিদ্ধান্তগুলো নিচ্ছেন। রাজনৈতিক দলগুলোকে বলছেন আপনারা একটু সিদ্ধান্ত নিন, আপনারা আপনাদের বুথ লেভেল এজেন্টদের দায়িত্ব দিন, দিনে 10টা করে কাজ করার জন্য, তাহলেও তো কাজটা অনেকটা এগোবে। কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টে বিহারের নিবিড় পর্যবেক্ষণ যে ভোটার লিস্টের বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটা কিন্তু একটা বাস্তবায়িত হওয়ার জায়গায় গেল। এবার ঘটনা হচ্ছে 1 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রসেসটাকে জাতীয় নির্বাচন কমিশন কমপ্লিট করলো। তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 1.5 মাসের সময়, অক্টোবরের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে, এই সময়ের গ্যাপে কিন্তু বিহার নির্বাচনের দিকে যাচ্ছে বিহার, এবং 3rd উইক অফ অক্টোবর বা 4th উইক অফ অক্টোবর থেকে নভেম্বরের 2nd 3rd উইকের মধ্যে নির্বাচন প্রক্রিয়াটাকে কমপ্লিট করে তার রেজাল্ট ঘোষণা হবে, এবং 22শে নভেম্বর নতুন সরকার বিহারে শপথ গ্রহণ করবে। ফলত এই 1.5 মাসের গ্যাপ, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ করা, বা 2 মাসের গ্যাপ বলা যেতে পারে। এবার ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে কবে। পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে 2রা মে পশ্চিমবঙ্গের 2026-এর মধ্যে নতুন সরকারের নির্বাচন হয়ে যাওয়ার কথা, পশ্চিমবঙ্গে যে সরকার আসবে। এবার ভালো করে একটু খেয়াল করে দেখুন যে এই নির্বাচন করতে গেলে এপ্রিল মাসে নির্বাচনটা হবে। এবার এপ্রিল মাসে নির্বাচন হলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কমপ্লিট হবে। এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কমপ্লিট করতে গেলে নভেম্বর মাসটাকে বেস মাস ধরে, নভেম্বর মাসে বিএলওদের কর্মসূচি কমপ্লিট করে 30শে নভেম্বর মধ্যে কমপ্লিট করে এন্টায়ার ডিসেম্বর মাসটাকে সংশোধনী প্রক্রিয়ার জন্য রেখে 1 জানুয়ারি যদি ভোটার লিস্ট বেরিয়ে যায়, তাহলে হাতে সময় থাকবে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে ইলেকশন। জাতীয় নির্বাচন কমিশন কিন্তু অনেক পরিকল্পনা করে কাজটাকে ইমপ্লিমেন্ট করছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরটা আপনাদের কাছে দেওয়া দরকার, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে শুরু হবে একই সঙ্গে। সম্ভবত সিইওদের, চিফ ইলেকটোরাল অফিসার সমস্ত রাজ্যের সবাইকে ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গের মনোজ আগরওয়ালকেও ডাকা হয়েছে, তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তাদের করতে হবে। চিফ ইলেকটোরাল অফিসে এখন দিন রাত কাজ চলছে সমস্ত কিছু নিয়ে। 10 তারিখের মধ্যে একাধিক অফিসারকে নিয়ে মনোজ আগরওয়াল পৌঁছচ্ছেন, সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে যাচ্ছেন। এবং বিহারের চিফ ইলেকটোরাল অফিসার, তাঁরা কীভাবে
এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কমপ্লিট করলে যেখানে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, 22 লক্ষ মৃত, 7 লক্ষ ডুপ্লিকেট, আর বাকি 35 লক্ষ আনআইডেন্টিফাইড, এই এন্টায়ার প্রসেসটাকে সাংগঠনিকভাবে কীভাবে কমপ্লিট করেছেন বিহারের চিফ ইলেকটোরাল অফিসার, সেই বক্তব্যটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারকে ট্রেনিংটা দেবেন এবং তারপরে 3 সদস্যের নির্বাচন কমিশনার তাদের বক্তব্য নির্দেশ সবাইকে দেবেন। প্রশ্নটা হলো, এত বড় একটা কর্মসূচি, এটা কি ভাবতে পারেন যে জাতীয় নির্বাচন কমিশন একক সিদ্ধান্তে করলো? না, এই সিদ্ধান্তের পেছনে বড় মস্তিষ্ক আছে এবং সেই মস্তিষ্কর মধ্যেও সংঘ আছে, সংঘ গাইডলাইন দিয়েছে। সর্বভারতীয় বিজেপি যারা নেতৃত্ব, সেটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য নিবিড় পরিকল্পনা করে কিন্তু এগোচ্ছে। ফলত ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এফেক্ট বিহারের থেকে বেশি পড়বে। বিহারে গতবার 2020-তে যে নির্বাচনটা হয়েছিল, সেখানে 243টা আসনের মধ্যে এনডিএ টিম পেয়েছিল 131, তার মধ্যে অবশ্য নীতিশ কুমার একবার এনডিএ ছেড়েছে, আবার এনডিএতে ফিরে এসছে। আর বিরোধীরা কংগ্রেস এবং আরজেডি মিলিয়ে, সবাই মিলিয়ে, বামপন্থী দলগুলো মিলিয়ে পেয়েছিল 111টা। 131 এনডিএ, 111 বিরোধীরা। এবারও কি পরিস্থিতি খুব পরিবর্তন হবে? পরিস্থিতি কিন্তু সেই দিকেই যাচ্ছে। এমনই প্রথম প্রিপোল যে সার্ভে হয়েছে, জেবিসি সার্ভে, সেটাতে বেরিয়েছে, সেটা নিয়ে আমি প্রতিবেদন করেছিলাম আপনাদের কাছে। বিহারের থেকেও পশ্চিমবঙ্গে কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এফেক্ট অনেক বেশি। স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টে যারা সার্ভে করেছেন তারা বলছেন 1 কোটির ওপর ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে এবং কেউ মারা গেছেন, কেউ ওপার বাংলার লোকজন ঢুকে বসে আছেন, কখনো কোথাও রোহিঙ্গারা বসে আছেন, দীর্ঘদিন ধরে থাকেন না, রাজ্য ছেড়ে চলে গেছেন, তাদের নাম ভোটার লিস্টে থেকে গেছেন। এটা ডিটেলড বাদ যাবে, যেটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এত উদ্বিগ্ন, এত চেষ্টা করলেন। অভিষেক মনু সিংভি, কপিল সিবাল তাদের ধরাধরি করলেন, আইনি লড়াইয়ের মধ্যে অংশগ্রহণ করলেন, মহামৈত্রকে দিয়ে মামলা করলেন, প্রচুর হম্বিতম্বি করলেন, কিন্তু দিনের শেষে তিনিও বুঝছেন যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে। সুপ্রিম কোর্ট সম্ভবত এটাতে কোনো বাদ সাধবে না, তার কারণ এই জাতীয় নির্বাচন কমিশন একটা মাস্টার স্ট্রোক দিয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে শুধু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে, সারা ভারতবর্ষে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। বিহারে স্থগিতাদেশ দেয়নি, ফলে বিহার যদি নির্বাচনে যেতে পারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে, তাহলে পশ্চিমবঙ্গ যেতে পারে। ফলত এরকম একটা পরিস্থিতির দোরগোড়া এখন ভারতবর্ষ দাঁড়িয়ে। জাতীয় নির্বাচন কমিশন খুব এফেক্টিভলি কাজগুলোকে কমপ্লিট করছে এবং এই সিদ্ধান্তের পেছনে যাদের সম্মতিতে কাজটা হচ্ছে তারা অবশ্যই সংঘ, এটা অস্বীকার করে লাভ নেই, যেটা সত্যি সেটা তো স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলুন, দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 বলুন, কিংবা সাম্প্রতিককালে যে বিলটা এনেছেন 130তম সংবিধান সংশোধন, যেখানে দাঁড়িয়ে কারাপ্টেড লোকেরা ক্ষমতায় থাকতে পারবেন, অবশ্যই সংঘের অনুমোদন আছে, সম্মতি আছে এবং তাদের গাইডেন্স আছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 2026-এর নির্বাচনের আগে পরিস্থিতিগত, অবস্থানগত পরিবর্তন কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন যারা পরিচালনায় আছেন তারা নিচ্ছেন। এটা অন্তত সর্বভারতীয় সংবাদ সংস্থা তেমনই রিপোর্ট করছে। সেই রিপোর্টটাই সংক্ষেপে আপনাদের কাছে আজকের বাংলার বার্তায় পেশ করলাম।